কাশ্মীর সীমান্তে যুদ্ধকালীন সময়ের প্রস্তুতি ভারতের। ফিরোজপুরে ব্ল্যাক আউট মহড়া, সিন্ধু চুক্তি স্থগিতের পর চেনাব নদীর পানি প্রবাহ কমালো নয়াদিল্লি। রাশিয়ার সঙ্গে যে কোনো সময় যুদ্ধবিরতি সম্ভব, মস্কোর ওপর চাপ বাড়াতে মিত্রদের আহ্বান জেলেনস্কির। পারমাণবিক উত্তেজনায় উস্কানি দিচ্ছে পশ্চিমারা, অভিযোগ পুতিনের। ইসরায়েলে বিমানবন্দরে হাউথির ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর। গাজায় আরও আগ্রাসী অভিযান চালাতে রিজার্ভ ফোর্স তলব। এবং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী। দেশের পক্ষে শক্ত অবস্থানে হবে নতুন কূটনীতি, বললেন কার্নি। অর্থনীতি ঢেলে সাজানোর ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। কাশ্মীর সীমান্তে ব্ল্যাক আউট মহড়া চালিয়েছে ভারত। পাকিস্তানে চেনাব নদীর পানির প্রবাহ থামিয়ে দিচ্ছে নয়াদিল্লি। জানা গেছে, এমন পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হচ্ছে ইসলামাবাদ। নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখারকে। এদিকে যুদ্ধকালীন পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তান গমের আটা মজুত করছে বলেও খবর পাওয়া গেছে। উত্তেজনা বাড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দেশ দুইটির পাল্টাপাল্টি নানা পদক্ষেপে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। রোববার রাতে পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাসে আধা ঘন্টার জন্য ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এ সময় বাসিন্দাদের সতর্ক করে আলো নিভিয়ে রাখতে বলা হয় পুরো এলাকায়। যুদ্ধকালীন সময়ে ব্ল্যাকআউট পদ্ধতি বাস্তবায়নে প্রস্তুতি ও কার্যকারিতা নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এদিকে বাগলিহার বাঁধের মাধ্যমে পাকিস্তানে চেনাব নদীর পানি প্রবাহ কমিয়ে দিয়েছে ভারত। জানা গেছে, একইভাবে কিষানগঙ্গা বাঁধের মাধ্যমে ঝিলম নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে নয়াদিল্লি। ভারতের সাম্প্রতিক এসব কর্মকাণ্ডকে আগ্রাসী আখ্যা দিয়ে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলতে যাচ্ছে পাকিস্তান। জরুরি বৈঠক আয়োজনের নির্দেশ পেয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের সামরিক উস্কানি, হামলার পর বক্তব্য ও সিন্ধু চুক্তি লঙ্ঘন সবই নিরাপত্তা পরিষদের আলোচনায় তোলা হবে। অন্যদিকে কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় গমের আটা মজুতের নির্দেশ দিয়েছে পাকিস্তান। বোমাবর্ষণ হলেও খাদ্য সংকট যেন না হয়, এজন্যই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। গেল 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন। এ ঘটনায় ভারত দোষ দেয় পাকিস্তানকে। তবে অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি তোলে ইসলামাবাদ। কাকুলি আখতার, সময় সংবাদ। এদিকে ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় খাদ্য মজুত করছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ প্রশাসন। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শহরের বিভিন্ন এলাকায় বাড়তি গুদাম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ রেখার 13টি এলাকায় খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য 100 কোটি রুপির তহবিল গঠনের কথা জানিয়েছেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে বাড়ছে যুদ্ধের দামামা। পাল্টা হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে জরুরি খাদ্য মজুত শুরু করেছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় 2 মাসের জন্য খাদ্য মজুদের নির্দেশ দেন আজাদ কাশ্মীরের মুখ্যমন্ত্রী। এরপর থেকেই তোড়জোড় শুরু হয় শহরের আটার কল ও খাদ্যের গুদামগুলোতে। সীমান্তবর্তী অঞ্চলে খাদ্যের পর্যাপ্ত মজুদ থাকলেও সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী এসব এলাকায় বাড়তি গুদাম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তৈরি হচ্ছে বাফার স্টোরেজ। সরকারি নির্দেশ অনুযায়ী এই আটা নিয়ন্ত্রণ রেখার সমস্ত ডিপোতে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত আমরা 1 মাসের জন্য আটা মজুত করার কাজ সম্পন্ন করেছি। আরেক মাসের জন্য একই কাজ করব, যা শেষ করতে আমাদের আরও 3-4 দিন লাগবে। তবে প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ খাবার মজুদের চেয়ে সম্ভাব্য যুদ্ধের সময় জীবন বাঁচানোকে গুরুত্ব দিচ্ছেন। আবার অনেকে বলছেন নিয়মিত রেশনের অংশ হিসেবেই খাদ্য মজুদ ও সরবরাহ করছে স্থানীয় প্রশাসন।
আমরা কেন খাবার মজুত করব? জীবনেরই তো কোনো নিশ্চয়তা নেই কার জন্য খাবার আর সবকিছু মজুত করব। আমি আজ বেঁচে আছি, কাল নাও থাকতে পারি। না না, এটা নিয়মিত রেশন, যুদ্ধের ভয়ে নয়। কোনো যুদ্ধ নেই। এই রেশন যুদ্ধের কারণে নয়, এটা নিয়মিত মাসিক রেশন। এটা সবার ঘরের জন্য। এখানে যুদ্ধের কোনো বিষয় নেই। যুদ্ধের আশঙ্কা থেকে খাদ্য মজুত করা হচ্ছে কিনা বিষয়টি নিশ্চিত করেনি স্থানীয় প্রশাসন। তবে নিয়ন্ত্রণ রেখার 13টি এলাকায় খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য 100 কোটি রুপি জরুরি তহবিল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আর থাকছে। ট্রাম্পের শুল্ক নীতিতে বিপাকে মার্কিন জুতার শিল্প। বাতিল হচ্ছে অর্ডার, বন্ধ হওয়ার মুখে বহু কোম্পানি। প্রেসিডেন্টের হস্তক্ষেপ চেয়ে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর চিঠি। ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর ড্রোন হামলায় আহত হয়েছেন শিশুসহ অন্তত 11 জন। বেশ কয়েকটি ভবনে আগুন ধরে যাওয়ায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, যে কোনো সময় রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব। তাই মস্কোর ওপর চাপ তৈরিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ভাগ করতে চায়। তারা পারমাণবিক উত্তেজনায় উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ পুতিনের। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক সম্মেলনে একথা বলেন তিনি। তবে রাশিয়াকে যুদ্ধবিরতিতে সম্মত করতে মস্কোর ওপর চাপ বাড়াতে পশ্চিমা মিত্রদের আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পূর্ণ যুদ্ধবিরতি উপেক্ষা করার আজ 54তম দিন। আমরা বিশ্বাস করি যুদ্ধবিরতি যে কোনো সময়, এমনকি আজ থেকেই শুরু হতে পারে এবং অন্তত 30 দিন স্থায়ী হওয়া উচিত, যাতে কূটনীতি একটি বাস্তব সুযোগ পায়। অন্যদিকে রোববার এক তথ্যচিত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ভাগ করতে চায়। তারা পারমাণবিক উত্তেজনার উস্কানি দিচ্ছে বলেও দাবি করেন পুতিন, যাতে ভুল করে হলেও রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, পশ্চিমাদের উস্কে দেয়া পথে হাঁটবে না রাশিয়া। ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি। কাকুলি আখতার, সময় সংবাদ। 80তম বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে রাশিয়ার রাজধানী মস্কোয় চলছে ব্যাপক প্রস্তুতি। সামরিক ঐতিহ্য আর আধুনিক অস্ত্রের প্রদর্শনীতে ভরে উঠেছে শহরের প্রধান সড়ক। আগামী 9 মে রেড স্কোয়ারে হবে চোখ ধাঁধানো এ প্রদর্শনী। এতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার আয়োজন বিশ্বকে দিতে পারে নতুন এক বার্তা। রাশিয়ার রাজধানী মস্কোর তোভারস্কায়ার শহর জুড়ে সাজানো হয়েছে সামরিক বাহিনীর ভারী যানবাহন। ক্যামেরায় ধরা পড়েছে বিখ্যাত T-34 ট্যাঙ্ক থেকে শুরু করে আধুনিক আন্তঃমহাদেশীয় ইয়ার্স ক্ষেপণাস্ত্র ও গেরান-2 ড্রোন। মস্কোর নাগরিক ও পর্যটকদের উপস্থিতিতে বিজয় দিবসের প্যারেডের প্রস্তুতি পরিণত হয়েছে এক উৎসব মুখর পরিবেশে। আমরা আজ এখানে বিজয় দিবসের প্রস্তুতি দেখতে এসেছি। এখানে আসার মূল আকর্ষণই ছিল বিশাল ট্যাঙ্কগুলো। কাছ থেকে সামরিক যান ও অস্ত্র দেখতে পাওয়ার অনুভূতি আসলেই দারুণ। 80তম বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে রুশ সামরিক বাহিনীর এই প্রস্তুতিতে অংশ নিয়েছে বিভিন্ন প্রজন্মের অস্ত্র ও যানবাহন। S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক প্রযুক্তির প্রদর্শনও ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। সব মিলিয়ে এটি ছিল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যুদ্ধ সক্ষমতার বিবর্তনের চিত্র। এবছর বিজয় দিবস উদযাপিত হতে যাচ্ছে এমন এক সময় যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3য় বর্ষ অতিক্রম করছে। এমন প্রেক্ষাপটে বিজয় দিবসের অনুষ্ঠান রাজনৈতিক গুরুত্ব বহন করছে বলে মত বিশ্লেষকদের। 3 দিনের যুদ্ধবিরতির ঘোষণা এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের উপস্থিতি, সব মিলিয়ে রাশিয়ার এই সামরিক প্রদর্শনী বিশ্বকে গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করছেন অনেকে। আগামী 9 মে রেড স্কোয়ারে হবে আনুষ্ঠানিক আয়োজন। ঐতিহাসিক ওই দিনটিকে ঘিরে মস্কোর শহর জুড়ে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। সামরিক ঐতিহ্য, প্রযুক্তির উৎকর্ষ এবং ইতিহাসের সম্মিলনে এবারও রাশিয়া উদযাপন করতে যাচ্ছে বিজয় দিবস। ইয়াসিন মোহাম্মদ জিসান। গাজায় আরও আগ্রাসী পদক্ষেপের দিকে যাচ্ছে ইসরায়েল। হাজারো রিজার্ভ সেনা তলব করে শুরু হয়েছে বড় অভিযানের প্রস্তুতি। ইসরায়েলের বিমানবন্দরে হাউথিদের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। এদিকে ইসরায়েল সিরিয়াকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।
গাজায় স্থল অভিযান আরো বাড়াতে চলেছে ইসরায়েল। এজন্য সংরক্ষিত হাজারো সেনার তলব করেছে দেশটি। তবে এরা যুদ্ধে সরাসরি অংশ নেবে না। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই পরিকল্পনার অনুমোদনে ডাকা হয় নিরাপত্তা মন্ত্রিসভার জরুরি বৈঠক। নতুন করে তলব করা এই সেনা সদস্যদের পাঠানো হবে পশ্চিম তীর ও ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিতে, আর সেখানে থাকা নিয়মিত সেনারা গাজা অভিযানে যাবেন। এমন সিদ্ধান্তের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলের আকাশে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথিদের দাবি, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে দেশটির বেন গুরিয়ন বিমানবন্দরে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বিমান চলাচল। এদিকে সিরিয়ার প্রেসিডেন্সিয়াল প্যালেস লক্ষ্য করে ইসরায়েলের একাধিক হামলার প্রতিবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বলেন, সিরিয়াকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে তেল আবিব। ঘোষণা দেন আঙ্কারা তা হতে দেবে না। তুরস্কের এই অবস্থানের প্রভাব পড়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর। তুরস্কের আকাশসীমা বন্ধ করে দেয়ায় আজারবাইজান সফরে যেতে চেয়েও পারেননি তিনি। এমন উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যস্থতাকারী কাতারকে প্রকাশ্যে আক্রমণ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দাবি করেন কাতার উভয় পক্ষের সঙ্গে খেলা করছে। তবে অভিযোগ প্রত্যাখ্যান করে কাতার বলছে ইসরায়েল রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ। অর্জিতা শহীদিন, সময় সংবাদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পর একদিনে নিহত হয়েছেন আরও 40 ফিলিস্তিনি। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে গোটা উপত্যকায়। শিশুরা অপুষ্টিতে ভুগছে আর উপকূলেই আটকে আছে মানবিক সহায়তাবাহী জাহাজ। যুদ্ধের সপ্তম মাসে দাঁড়িয়ে আরেকটি মানবিক বিপর্যয়ের মুখোমুখি ফিলিস্তিন, এমনটি বলছেন বিশ্লেষকরা। গাজায় ইসরায়েলি আগ্রাসন যেন থামার নয়। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিশুরা ধুঁকছে অপুষ্টিতে। গেল 24 ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে বহু ফিলিস্তিনি, আহত হয়েছে অনেকে। এদিকে গাজার হাসপাতালগুলোতে শেষ সীমায় পৌঁছেছে চিকিৎসা সেবা। কুয়েত স্পেশালাইজড হাসপাতাল জানায় 75% প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী নেই। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে গুরুত্বপূর্ণ সরঞ্জামের 1/3 শেষ এবং বাকিগুলো শেষ হয়ে যাবে 2 মাসের মধ্যে। এদিকে জ্বালানি মজুদের জায়গাকে রেড জোন দাবি করে আন্তর্জাতিক সংস্থাগুলোকে ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। গেল 2 মার্চ থেকে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে সর্বাত্মক অবরোধ জারি করে ইসরায়েল। ফলে দেশটিতে ত্রাণ সহায়তা আরও সংকুচিত হয়। উপত্যকাটিতে বিভিন্ন মাত্রায় দুর্ভিক্ষ চলছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ সহ নানা আন্তর্জাতিক মানবিক সংস্থা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপত্যকাটিতে মৃতের সংখ্যা 52,000 ছাড়িয়েছে। আহত হয়েছে লাখো ফিলিস্তিনি। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন অনেকে। অর্জিতা শহীদিন, সময় সংবাদ। ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মঙ্গলবার হোয়াইট হাউসে 2 নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে সফরের আগে কানাডার অর্থনীতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় রদবদলের ঘোষণা দিয়েছেন কার্নি। শপথ নেয়ার পর তার প্রথম সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রের চাপ ঠেকাতেই সাহসী পদক্ষেপ নিচ্ছেন তিনি। ঘোষণা দেন, কানাডা এবার নিজের অর্থনৈতিক ভাগ্য নিজেই গড়বে। নির্বাচনে জয় নিশ্চিতের 5 দিনের মাথায় অর্থনৈতিক রূপান্তরের রূপরেখা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বলেন, রাজনীতি করছেন বড় কিছু ঘটানোর জন্য, বড় কিছু হতে নয়। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে স্পষ্ট প্রতিরোধ করার ডাক দেন তিনি। শপথ নেয়ার পর স্থানীয় সময় শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনে এসব পদক্ষেপ নেয়ার কথা জানান কার্নি। পাশাপাশি ট্রাম্পের চাপ সামলাতে অর্থনীতি ঢেলে সাজানোর ঘোষণাও দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্ক এখন অচলাবস্থায় মন্তব্য করে কার্নি জানান, আগামী মঙ্গলবার ওয়াশিংটনের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তবে একটি বৈঠকে চূড়ান্ত কিছুই হবে না বলেও উল্লেখ করেন। শক্ত অবস্থানই কানাডার নতুন কূটনীতি হবে বলে জানান কার্নি। এছাড়া স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্য সম্পর্কে অবগত করেন কানাডার নতুন এই প্রধানমন্ত্রী। ঘোষণা দেন দীর্ঘদিনের অর্থনৈতিক নির্ভরতা ভাঙার। বলেন, পুরনো যুগ শেষ, এবার আত্মনির্ভরতার সময়। হুঁশিয়ারি দেন, ট্রাম্প সিদ্ধান্ত পরিবর্তন না করলে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক বহালের। পাশাপাশি জুলাইয়ের মধ্যে দেশের প্রদেশগুলোর মধ্যকার বাণিজ্য বাধাও তুলে নেয়ার কথাও জানান। 26শে মে পার্লামেন্ট পুনরায় বসবে, আর তার আগেই মন্ত্রিসভা ঘোষণা হবে বলে জানান নবনির্বাচিত প্রধানমন্ত্রী। অর্জিতা শহীদিন, সময় সংবাদ। সিঙ্গাপুরের জাতীয় নির্বাচনে টানা 14 বারের মতো জয় পেয়েছে পিপলস অ্যাকশন পার্টি। স্থানীয় সময় শনিবার নির্বাচনের ফলাফল অনুযায়ী পার্লামেন্টের 97টি আসনের মধ্যে 87টি পেয়েছে পিএপি। স্থানীয় গণমাধ্যম অনুযায়ী এবারের নির্বাচনে
57% ভোট পেয়েছে দলটি। এর মধ্য দিয়ে নগর রাষ্ট্রটিতে টানা 60 বছর ধরে চলা পিএপির শাসন আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে। 1965 সালে সিঙ্গাপুরের স্বাধীনতার আগ থেকেই শাসন করে আসছে পিএপি। Thai Aluminium. The better is now the best. যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্ক নীতি এবার বিপাকে ফেলেছে জুতা শিল্পকে। সম্ভাবনাময় এই খাতকে বাঁচাতে তাই ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে নাইকি, অ্যাডিডাস সহ 76টি বড় জুতার ব্র্যান্ড। তাদের দাবি এই শুল্কের বোঝা শুধু ব্যবসায়ী নয়, চরম ভোগান্তি তৈরি করবে ভোক্তার জন্য। যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক অর্থনীতির একচ্ছত্র অধিপতি বানাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশোধমূলক শুল্ক নীতি আরোপ করেছেন তা সাক্ষীর করাত হয়ে মার্কিন ব্যবসাগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। এই অবস্থায় বেশ কিছু খাতে ব্যবসায়ীদের মাথায় হাত পড়তে চলেছে, জুতা শিল্পও তাদের মধ্যে একটি। এ অবস্থায় ব্যবসায় ভরাডুবি থেকে বাঁচতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়ে চিঠি দিয়েছেন বড় বড় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। এদের মধ্যে রয়েছে নাইকি, অ্যাডিডাস সহ 76টি বড় জুতার ব্র্যান্ড। ট্রাম্পকে লেখা চিঠিতে ফুটওয়্যার ডিস্ট্রিবিউটর্স অ্যান্ড রিটেইলার্স অফ আমেরিকা FDRA জানায়, বর্তমান পরিস্থিতিতে তাদের ব্যবসা অস্তিত্ব সংকটে পড়েছে। 76টি জুতা কোম্পানি স্বাক্ষরিত চিঠিতে আরও লেখা ছিল, নতুন শুল্ক চালু হওয়ায় খরচ বেড়ে যাচ্ছে 150 থেকে 220% পর্যন্ত, যা অভূতপূর্ব। তাদের দাবি, শুল্ক বেড়ে যাওয়ায় ব্যবসার খরচও বেড়ে গেছে ব্যাপকভাবে। বাতিল হচ্ছে একের পর এক অর্ডার। এতে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পথে এসে দাঁড়িয়েছে, যা হাজার হাজার কর্মীর জীবিকাকে ঝুঁকির মুখে ফেলছে। FDRA বলছে, সময়ের স্বল্পতার কারণে তাদের ব্যবসায়িক মডেল বদলানোর জন্য যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় জুতা উৎপাদনকারীরা যুক্তরাষ্ট্রে ব্যবসা সম্প্রসারণে আগ্রহ দেখাবে না বলেও জানান তারা। উল্টো বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতি অনেকাংশেই বাণিজ্য যুদ্ধকে উস্কে দিচ্ছে। পাশাপাশি এই শুল্ক নীতি অনেকাংশেই আত্মঘাতী প্রমাণিত হবে বলেও ধারণা তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থে পরিচালিত সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রচার বন্ধের নির্দেশনার বিরুদ্ধে আদালতের রায় কর্মীরা কাজে ফেরার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে আপিল আদালতের এক আদেশে আবারও থেমে গেছে সেই প্রক্রিয়া। ট্রাম্প প্রশাসন এই সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমকে নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভয়েস অফ আমেরিকার কার্যক্রম প্রায় 2 মাস বন্ধ থাকার পর সম্প্রতি মার্কিন বিচার বিভাগ এক স্মারকে জানান, সংস্থার 1400 কর্মী ও ঠিকাদার পুনরায় তাদের ইমেইল ও ডিজিটাল সিস্টেমে প্রবেশাধিকার পাচ্ছেন। পরের সপ্তাহ থেকেই তারা অফিসে ফিরতে পারবেন এবং পুনরায় অনুষ্ঠান সম্প্রচার শুরু হবে। এই ঘোষণার পর শুক্রবার রাতে কর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দেন সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক কারি লেক, যিনি নিজেই মার্চ মাসে অনেক কর্মীকে সরিয়ে দিয়েছিলেন। তিনি জানান, কর্মীদের সঙ্গে আবার কাজ করতে মুখিয়ে আছেন। কিন্তু শনিবারই সেই প্রত্যাবর্তনের পরিকল্পনায় পানি ঢেলে দেয় ওয়াশিংটন ডিসির আপিল আদালত। তারা নিম্ন আদালতের আদেশ স্থগিত করে জানান, পুরো বিষয়টি এখনও বিচারাধীন। এর আগে 22 এপ্রিল ফেডারেল বিচারক রয়েস ল্যাম্বারথ রায়ে বলেছিলেন, ট্রাম্প প্রশাসন সম্ভবত একাধিক ফেডারেল আইন লঙ্ঘন করেছে। তিনি ভয়েস অফ আমেরিকার কর্মীদের কাজে ফেরানোর নির্দেশ দেন, যদিও এটি ছিল প্রাথমিক নিষেধাজ্ঞা এবং প্রশাসন সঙ্গে সঙ্গে আপিল করে। ভয়েস অফ আমেরিকার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টি, রেডিও ফ্রি এশিয়াও। কিছুদিন সীমিত আকারে তারা সম্প্রচার চালালেও অর্থায়ন বন্ধ হয়, কর্মী ছাঁটাই এবং কন্টেন্ট কমিয়ে আনা হয়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধে বিধ্বস্ত সুদানে এবার বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে আধাসামরিক বাহিনী RSF। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু সামরিক ও বেসামরিক স্থাপনা, তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দক্ষিণ সুদানেও RSF এর হামলায় নিহত হয়েছেন 7 জন, আহত অন্তত 20। সুদানের সেনাবাহিনী ও RSF এর মধ্যে চলমান গৃহযুদ্ধে দেশটির বহু অবকাঠামো ধ্বংস হয়েছে, হতাহত হয়েছেন অনেক মানুষ। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে এখনও। শনিবার দক্ষিণ সুদানের ওল্ড ফ্যাঙ্গাকে শহরে হামলা চালায় আধা সামরিক বাহিনী RSF। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। হামলায় শেষ হয়ে গেছে শহরটির শেষ কার্যকর হাসপাতাল ও ফার্মেসি। তবে বিভিন্ন জায়গায় হামলা চললেও পোর্ট সুদানকে কিছুটা নিরাপদই মনে করতেন বাসিন্দারা। সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে রোববার এলাকাটির বিমান ঘাঁটিতে হামলা চালায় RSF।
গণমাধ্যমের তথ্য মতে পোর্ট সুদানের আকাশে রোববার ভোরে হঠাৎ ভেসে ওঠে 5টি ড্রোন, যা একই সঙ্গে সামরিক ও বেসামরিক বিমানবন্দর এলাকাকে লক্ষ্য করে ছোড়া হয় বলে ধারণা করা হচ্ছে। সুদানের সেনাবাহিনী জানায় ড্রোন হামলায় একটি গোলাবারুদের ডিপো, একটি কার্গো গুদাম এবং বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এই হামলার কারণে দুবাই থেকে আসা একটি যাত্রীবাহী উড়োজাহাজ পোর্ট সুদানে নামতে না পেরে সৌদি আরবের জেদ্দায় জরুরি অবতরণ করে। সামরিক ঘাঁটিতে আগের দিনই একটি ফাইটার জেট প্রদর্শন করা হয়েছিল। সেই জেটই এই হামলার মূল লক্ষ্য ছিল কিনা তা নিয়ে এখন চলছে জল্পনা কল্পনা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সন্ত্রাসবাদ সংক্রান্ত দুটি পৃথক তদন্তে 7 ইরানি নাগরিককে গ্রেফতার করেছে ইংল্যান্ডের কাউন্টার টেররিজম পুলিশ। স্থানীয় সময় শনিবার 5 জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে সুইন্ডন, ওয়েস্ট লন্ডন, স্টকপোর্ট, রসডেল ও ম্যানচেস্টার থেকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে 4 জন ইরানি নাগরিককে শনাক্ত করা গেলেও 5ম ব্যক্তির জাতীয়তা এখনও নিশ্চিত করা যায়নি। একটি নির্দিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে, তবে নিরাপত্তার কারণে সেই স্থাপনার নাম প্রকাশ করা হয়নি। রাশিয়ার মস্কো একটি আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত আরও অন্তত 15 জন। জানা গেছে ভবনটির 9 তলায় বিস্ফোরণের পর ছাদের একটি অংশ ধসে পড়ে ধরে যায় আগুন। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারী দল অভিযান শুরু করে। আটকা পড়া বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিস্ফোরণের কারণ হিসেবে প্রাথমিকভাবে গ্যাস লিকেজকে দায়ী করা হলেও এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেখছেন আন্তর্জাতিক সময়। ধীরে ধীরে অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে জায়গা করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে আগে থেকেই বেশ কয়েকজন বাংলাদেশি কাউন্সিলর থাকলেও এখনও জাতীয় নির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয়নি কারো। তবে এবার সে আশা ঘুচবে বলে আশা দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেরের রিপোর্ট। অস্ট্রেলিয়াতে 18 বছরের ঊর্ধ্বে যারা আছে নাগরিক সবাই কিন্তু ভোট দেওয়া তাদের জন্য বাধ্যতামূলক, এবং অস্ট্রেলিয়াতে যদি ভোট দিতে কেউ মিস করে তাকে কিন্তু মোটা অঙ্কের টাকা জরিমানা করে দেওয়া হয়। লেবার পার্টি মূলত প্রবাসী যারা আছে, যারা বিভিন্ন সময় অস্ট্রেলিয়াতে এসে নাগরিকত্ব পেয়েছে, তাদের অধিকারের কথা তুলনামূলক বেশি বলেই বাংলাদেশিদের, বিশেষ করে প্রবাসীদের, বিভিন্ন দেশের প্রবাসীদের তাদের কিন্তু কিছুটা সফট কর্নার আছে এই লেবার পার্টির জন্য। প্রচুর বাংলাদেশি কিন্তু নতুন ভোটার তৈরি হয়েছে। আমার দল যেহেতু বাংলাদেশিদের কথা বলে এবং লেবার মূলত স্টুডেন্ট এবং মাইগ্রেন্ট পিপলদের জন্য অনেক বছর ধরে কাজ করে আসছে গত কয়েক বছরে, কারণ অস্ট্রেলিয়াতে যারা বাংলাদেশিরা বিভিন্ন সময় পড়তে এসেছে তারা কিন্তু পরবর্তীতে অস্ট্রেলিয়ার নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে এবং অনেকে নাগরিক হয়েছে। তার মানে গত 2 বছরে অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশি নাগরিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। আমি এখন যেখানে আছি এটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা, এখানে প্রচুর বাংলাদেশি বসবাস করে এবং এই এলাকা থেকে কিন্তু এবছর বাংলাদেশি প্রতিনিধিও আছে। If not in the near future, someone from Bangladeshi community will be elected, and that will make us proud. বাংলাদেশিদের একটা বসবাস এই মূল রাজনীতির প্রেক্ষাপটে আমরা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পেরেছি এই প্রথমবারের মতো। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। দেখছেন আন্তর্জাতিক সময়। পোপ হওয়ার ইচ্ছা প্রকাশের কয়েকদিনের মধ্যে নিজেকে পোপ রূপে দেখিয়ে AI ছবি পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাথলিকদের এই স্পর্শকাতর মুহূর্তে এমন পোস্ট ঘিরে সমালোচনার ঝড় বিশ্বজুড়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তিতে তৈরি পোপের পোশাকে দেখা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হাতে সোনালি আংটি, সাদা পোশাক আর মাথায় টুপি, ঠিক যেন পোপ নির্বাচনের আগেই নিজের অভিষেক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই ছবি পোস্ট করেছেন ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে। পরে হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও দেখা গেছে তা। কয়েকদিন আগেই পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেন ট্রাম্প। সেখানেই রসিকতা করে পোপ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি। রোমের সেন্ট পিটার স্কয়ারে ভিড় করা পর্যটকদের কেউ বলছেন অপমানজনক, কেউ আবার প্রহসন বলে উড়িয়ে দিচ্ছেন ট্রাম্পের এই কাজকে। অনেক খ্রিস্টান ধর্মাবলম্বী আবার বিষয়টিকে স্পর্শকাতর বলে মনে করছেন। তাছাড়া একজন রাজনীতিবিদের এভাবে পোস্ট করা উচিত নয় বলেও মনে করেন অনেকে। এটা অসম্মানজনক এবং একদম অনুচিত। একটা হাস্যকর কাজ, আমাদের ভালো লাগেনি একেবারে। ট্রাম্প মজার মানুষ, সবাইকে হাসাতে বাধ্য
করেন। পোপ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন পোস্ট কেবল নজর কাটতেই নয়, ধর্মীয় অনুভূতিতেও আঘাত করেছে বলে মত বিশ্লেষকদের। তবে এই বিতর্কের মুখে ভ্যাটিকানের পক্ষ থেকে এখনও আসেনি কোনো প্রতিক্রিয়া। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সেরিলোস শহরে জমে উঠেছে অনন্য এক প্রতিযোগিতা, যেখানে গাধা আর মানুষের যুগল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতাকে বুরো রেসিংও বলা হয়। 70টির বেশি দল মানুষ আর গাধাকে নিয়ে দৌড়াচ্ছে ইতিহাসের ছোঁয়া নিয়ে। প্রতিযোগীরা দড়িতে বাঁধা গাধাকে টেনে ঠেলে বা পাশে নিয়ে পাড়ি দিচ্ছে 6 মাইলের পথ, কিন্তু কেউ চড়তে পারে না গাধার পিঠে, কারণ এখানকার স্পষ্ট নিয়ম, সহযোগিতায় আসল শক্তি। এটি শুধু দৌড় নয়, ধৈর্যেরও খেলা। গাধা আর মানুষের একসাথে পথ চলার এক পরীক্ষায় যেন এই প্রতিযোগিতা। কখনো কখনো গাধারা হঠাৎ থেমে যায় বা এগোতে চায় না, তখন প্রতিযোগীরা ধৈর্য ধরে গাধাকে বোঝানোর চেষ্টা করে। অনেক প্রতিযোগী বলেন গাধা কখন ছুটবে আর কখন বসে থাকবে সেটা বলা যায় না। প্রতিযোগিতার দূরত্ব 3 থেকে 30 মাইল পর্যন্ত হতে পারে। গাধা যদি না চলে, আপনি চাইলেও কিছু করতে পারবেন না, রাগ করলেও হবে না, হাসি মুখে ওকে বোঝাতে হয়। আমি কখনো মরুভূমিতে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি ওর অপেক্ষায়। 19 শতকে খনি শ্রমিকরা জমি দখল নিতে তাদের গাধাকে সঙ্গে নিয়ে যেত। সেই ইতিহাসকে জীবন্ত রাখতেই এই প্রতিযোগিতার আয়োজন। সেরিলোস শহর ছিল একসময় টার্কোয়েজ খনির কেন্দ্র। এখনো পুরনো সেই খনি আর রাস্তার মাঝখান দিয়েই চলে এই প্রতিযোগিতা। প্রতিটি গাধার পিঠে বাঁধা থাকে কোদাল, প্যান আর শাবল, যেগুলো পুরনো খনির কাজের প্রতীক। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাশ্মীর সীমান্তে যুদ্ধকালীন সময়ের প্রস্তুতি ভারতের। ফিরোজপুরে ব্ল্যাক আউট মহড়া, সিন্ধু চুক্তি স্থগিতের পর চেনাব নদীর পানির প্রবাহ কমালো নয়া দিল্লি। রাশিয়ার সঙ্গে যে কোনো সময় যুদ্ধবিরতি সম্ভব, মস্কোর ওপর চাপ বাড়াতে মিত্রদের আহ্বান জেলেনস্কির। পারমাণবিক উত্তেজনায় উস্কানি দিচ্ছে পশ্চিমারা, অভিযোগ পুতিনের। এবং ইসরায়েলের বিমানবন্দরে হাউথি ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর। গাজায় আরও আগ্রাসী অভিযান চালাতে রিজার্ভ ফোর্স তলব। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।